রেয়ামিলের নতুন আরও একটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নিরূপম কুমার পাল। আজ রেয়ামিল নিয়ে হাজির হয়েছি। দেখা যাক রেয়ামিলটি কীভাবে আছে এবং কি চাচ্ছে প্রশ্নে, সে বিষয়ে নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, একটা রেয়ামিলের একটি উদ্দীপক একটু পড়া যাক, দেখি কীভাবে আছে। 2017 সালে 31 ডিসেম্বর তারিখে জনাব মনিরের উদ্ধৃতগুলো নির্মিত দেওয়া হলো। কিসের উদ্ধৃত? খতিয়ানের উদ্ধৃত। একটু উদ্ধৃতগুলো দেখি। মূলধন 40,000, উত্তোলন 2,400, 10% ঋণ 5,000, প্রদেয় হিসাব 27,000, প্রাপ্য হিসাব 45,000, সুনাম 15,000, বেতন 2,400, ভাড়া 1,500, বিমা 500, কারবারি খরচ 1,800, আসবাবপত্র 2,000, দালান কোঠা 20,000, সমন্বিত ক্রয় 68,900। হ্যাঁ, এখানে সমন্বিত ক্রয়ের কথা বলা হয়েছে। একটু খেয়াল করো, যখন সমন্বিত ক্রয় থাকবে তখন কিভাবে হবে আমরা একটু পরে আসছি সেখানে। বিক্রয় 91,400, বিক্রয় ফেরত 1,400, ক্রয় ফেরত 900, নগদ হবে 400, মজুরি 1,200, ভ্রমণ খরচ 800, শিক্ষানবিশ সালামি 4,500, সাধারণ সঞ্চিতি 10,000, মজুদ পণ্য 31/12/2017 তারিখে আছে 13,000, বিজ্ঞাপন 1,000, ব্যাংকে জমা 1,500, ক্রয় 50,000, নগদ হবে 2,000। এটা তোমাদের সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, আমি সেভাবে শুধুমাত্র পড়ে গেলাম। এখন আসা যাক যে করণীয়তে কি কি আছে। মজুদ পণ্য সমাপনীটাই দেওয়া আছে, কিন্তু প্রারম্ভিকটা এখানে দেওয়া নাই। ক নম্বর যে করণীয়, সেখানে বলছি প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ নির্ণয় করো, মোট আয় ও ব্যয়ের পার্থক্য নির্ণয় করো। এখানে কি কি আয় আছে এখান থেকে বেছে বের করতে হবে এবং আয় থেকে ব্যয় বিয়োগ করে তার পার্থক্য কিন্তু বের করতে হবে। ওকে। আর গ নম্বরে বলছে উপরে উল্লেখিত তথ্য থেকে রেয়ামিল তৈরি করো। উপরে যে উল্লেখিত তথ্য আছে সেই তথ্য থেকে একটি রেয়ামিল প্রস্তুত করতে হবে। এখানে যারা বিএম শাখায় আছো তাদের জন্য রেয়ামিল প্রস্তুত করাটা প্রয়োজন, বা তোমাদের সিলেবাসের সাথে যেটা আছে সেটা রেয়ামিল প্রস্তুত করার কথাই বলা হয়েছে। প্রারম্ভিক মজুদ পণ্য নির্ণয় করা বা মোট আয় ব্যয়ের পার্থক্য নির্ণয়, এটা তোমাদের প্রয়োজন নয়, প্রয়োজন এই মুহূর্তে নাই। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে যে সমাপনী মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য কোনটা অন্তর্ভুক্ত হবে, এটা কিন্তু একটা বিষয় হিসেবে আসছে যে সাধারণ ক্ষেত্রে কোনটা যায় এবং এই ক্ষেত্রে কোনটা যাবে। গত ক্লাসে কিন্তু সেখানে আলোচনা হয়েছিল যে সমাপনী মজুদ পণ্য রেয়ামিল অন্তর্ভুক্ত হয় না কিছু ব্যতিক্রম ছাড়া, এবং সেখানে আমি একটা কথাই বলেছিলাম যে নেক্সট আরেকটা ক্লাসে এই ধরনের একটা বিষয় নিয়ে কিন্তু হাজির হব। তা আজ সেই বিষয়টা নিয়েই তোমাদের সামনে আসছি। প্রথমে আসা যাক প্রারম্ভিক মজুদ পণ্য কীভাবে নির্ণয় করতে পারি। দেখো, আমি একটু সমাধানের দিকে যাই। আমরা একটা সূত্রের মাধ্যমে কিন্তু এটাকে একটু নির্ণয় করতে পারি। একটু দেখো, এখানে লেখা আছে সমন্বিত ক্রয় সমান প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ সমাপনী মজুদ। প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ সমাপনী। আচ্ছা, একটু ইকুয়েশন বা সমাধান সমীকরণের মাধ্যমে এটাকে যদি একটু উল্টায় ধরি, দেখো প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ সমাপনী সমান সমন্বিত ক্রয়। এটা জাস্ট উল্টে গেল, পাল্লাটা এপার থেকে ওপার গেল। আমাদের বের করতে বলছে প্রারম্ভিক মজুদ, তাহলে প্রারম্ভিক মজুদটা বাম পাশে রাখি, অন্যগুলো অপর সাইডে নিয়ে আসি। প্রারম্ভিক মজুদ সমান কি লিখতে পারি, যেহেতু এই পাশে আছে সমন্বিত ক্রয়, ক্রয়টা এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে হবে মাইনাস বা বিয়োগ, এবং এই পাশে মাইনাস আছে সমাপনী মজুদ, এই পাশে গেলে হবে প্লাস সমাপনী মজুদ। জাস্ট পালাটা প্রথমে উল্টালাম, তারপর এপার থেকে ওপার নিলে কী হয়, এপাশে প্লাস থাকলে ওপাশে মাইনাস, আর এপাশে মাইনাস থাকলে ওপাশে প্লাস। সমন্বিত ক্রয়ের পরিমাণ দেওয়া আছে, কত টাকা আছে 68,900, ক্রয়ের পরিমাণও দেওয়া আছে 50,000, এবং সমাপনী মজুদ পণ্যের পরিমাণ দেওয়া আছে 13,000। 68,900 থেকে 50,000 বিয়োগ এবং 13,000 যোগ করলে 31,900। তার মানে রিকোয়ারমেন্ট ক যেটা ছিল, করণীয় ক যেটা ছিল, সেখানে বলা হয়েছিল যে প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মজুদ পণ্যের কিন্তু পরিমাণটা দেওয়া ছিল না, এটা কিন্তু নির্ণয় করতে বলা হয়েছিল, এটা কিন্তু আমরা বের করলাম এবং যার পরিমাণ দাঁড়ালো কত 31,900। কত টাকা দাঁড়িয়েছে 31,900। এটা কিন্তু বের করার সিস্টেমটা এখানে ভালোভাবেই দেখানো হয়েছে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আসা যাক যে মোট আয় ও মোট ব্যয়ের যে পার্থক্য, এটা কত হবে।
এটা সমাধান ক্ষয়ের মাধ্যমে আসলে একটু দেখা যাক যে কীভাবে এটাকে করা যায়। আইসমূহ দেখো একটু, আইসমূহের ভিতর কী কী আছে? বিক্রয় আছে, বিক্রয় থেকে আবার বাদ যাবে বিক্রয় ফেরত, মানে নিট বিক্রয় কত আছে সেটা বের করতে হবে। আচ্ছা করলাম, 91,400 থেকে 1,400 বাদ গেল, তাহলে 90,000 টাকা থাকে। শিক্ষানবিশ ইসলামী এটা একটা আয় 4,500, তাহলে এই দুইটাই কিন্তু আয় ছিল, বিক্রয় এবং শিক্ষানবিশ ইসলামী। এই মোট আয় হচ্ছে 94,500। ব্যয়সমূহের ভিতর কী কী আছে আমরা একটু দেখি। মজুরি আছে 1,200, সমন্বিত ক্রয় আছে 68,900, বেতন আছে, ভাড়া আছে, বিমা আছে, কারবারি খরচ আছে, ভ্রমণ খরচ আছে, বিজ্ঞাপন আছে। এই কয়টাকে যোগ করলে হয় 78,100 টাকা। 94,500 থেকে 78,100 বাদ দিলে থাকে কত? 16,400। এটা হচ্ছে মোট আয় ও মোট ব্যয়ের পার্থক্য। মোট আয় ও মোট ব্যয়ের পার্থক্যের পরিমাণ আমরা তাহলে পেলাম কত টাকা? 16,400। দেখছো তো, 16,400। মোট আয়ের পরিমাণ ছিল কত? 94,500। মোট ব্যয়ের পরিমাণ হচ্ছে 78,100, সেখান থেকে বাদ দিলে থাকছে 16,400। খ নম্বর রিকোয়ারমেন্ট কিন্তু শেষ। এবার আসা যাক গ নম্বর রিকোয়ারমেন্টে কী বলেছিল। গ নম্বর রিকোয়ারমেন্টে কী বলেছিল সেখানে একটু দেখে আসি আমরা। উপর উল্লেখিত তথ্য থেকে রেয়ামিল তৈরি করো। হ্যাঁ, আমি মূল কাজটা রেয়ামিল তৈরি করতে বলেছিল, সেই মূল কাজটাই আমরা এখন চলে যাই। দেখো যে নম্বর রেয়ামিল 31 ডিসেম্বর 2017 তারিখে। মূলধন ক্রেডিট দিকে এর অবস্থান, উত্তোলন ডেবিট দিকে, কারণ এটা মূলধনকে হ্রাস করে, তাই এর অপোজিট যে এটা অবস্থান করবে ডেবিট দিকে। 10% ঋণ একটা দায় ক্রেডিট দিকে, প্রদ হিসেব একটা দায়, এটা ক্রেডিট সাইডে যাবে, প্রাপ্য হিসাব সম্পদ হিসেবে ডেবিট সাইডে যাবে, আসবাবপত্র সম্পদ হিসাবে ডেবিট সাইডে যাবে, দালান ক্রয় সম্পদ হিসেবে ডেবিট সাইডে যাবে, সমন্বিত ক্রয় এটা কোথায় যাবে? ডেবিট সাইডে যাবে। যেহেতু ক্রয় সংক্রান্ত সমন্বিত ক্রয় এটা খরচের সাথে রিলেটেড, এখানে ডেবিট সাইডে অবস্থান করবে। বিক্রয় আয় ক্রেডিট সাইডে, বিক্রয় ফেরত ডেবিট সাইডে যাবে, কারণ বিক্রয়কে কমায় বা হ্রাস করে, এটার জন্য ডেবিট সাইডে অবস্থান করবে। তারপরে কি আছে? ক্রয় ফেরত ক্রয়ের পরিমাণকে হ্রাস করে, ক্রয় ডেবিটটিকে, তাহলে ক্রয় ফেরত ক্রেডিটটিকে অবস্থান করবে। নগদ তহবিল সম্পদ হিসেবে ডেবিটটিকে, মজুরি খরচ হিসেবে ডেবিটটিকে, সুনাম সম্পদ হিসেবে ডেবিটটিকে, বেতন ব্যয় বা খরচ হিসেবে ডেবিটটিকে, ভাড়া ব্যয় হিসেবে বা খরচ হিসেবে ডেবিটটিকে অবস্থান করবে। বিমা ব্যয় বা খরচ এটা ডেবিটটিকে অবস্থান করবে। কারবারি খরচ ও ব্যয় বা খরচ ডেবিটটিকে অবস্থান করবে। ভ্রমণ খরচ ও খরচ হিসেবে ডেবিটটিকে অবস্থান করবে। শিক্ষানবিশ ইসলামে আয় হিসেবে একটু আগে কিন্তু আমরা আয় নির্ণয় করেছিলাম, সেখানে বিক্রয় ছিল, শিক্ষানবিশ ইসলামেও ছিল। সাধারণ সঞ্চিতি এটা একটা দায়, কারবারের জন্য একটা দায় হিসেবে ক্রেডিটের অবস্থান করবে। মজুত পণ্য 31/12/2017 তারিখে এটা আবার কিন্তু আসছে। এটাই হচ্ছে মজার বিষয় যে সমাপনী মজুত পণ্য রেয়ামিল অন্তর্ভুক্ত হয় না, কিন্তু এখানে হচ্ছে কেন? এটা একটা কথা থাকে, রাইট? এটা একটা প্রশ্ন, বিগ প্রশ্ন। কিছু ব্যতিক্রম ঘটনা ছাড়া কিন্তু সমাপনী মজুত পণ্য রেয়ামিল অন্তর্ভুক্ত হয় না। দেখো এখানে একটা বিষয় আছে যে এখানে কিন্তু ক্রয় নাই, কি আছে? সমন্বিত ক্রয়ের যে সূত্র, এখানে একটু আমরা চলে আসি। সমন্বিত ক্রয়ের সূত্রে কি বলা আছে? প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ সমাপনী মজুদ। আমার নর্মালি কিন্তু প্রারম্ভিক মজুদ এবং ক্রয় যায়, এটা যায়, প্রারম্ভিক মজুদও নিতে হয়, ক্রয়ও নিতে হয়, কিন্তু এই দুইটা ভ্যালু থেকে একটা অতিরিক্ত ভ্যালু বাদ চলে যাচ্ছে এই সমন্বিত ক্রয় নেওয়ার কারণে একটা সমাপনী মজুদ পণ্যের একটা ভ্যালু বাদ চলে যাচ্ছে। এটা সেটা ধরে নাও প্রারম্ভিক মজুদ পণ্যের 5 টাকা, ক্রয় 2 টাকা, তাহলে কত? 7 টাকা নর্মালি যাবে, এটাতে কোনো সমস্যা নেই। 5 আর 2 7 টাকা কিন্তু নেওয়া হলে স্বাভাবিকভাবেই যাবে। কিন্তু যখন সমন্বিত ক্রয় নির্ণয় করলাম তখন কি দাঁড়াচ্ছে? 7 টাকা থেকে 3 টাকা বাদ যাচ্ছে, ধরে নিলাম সমাপনী মজুদ পণ্যের পরিমাণ 3 টাকা, তাহলে কত? 4 টাকা দাঁড়াচ্ছে। আমার যাওয়ার কত ছিল? 7 টাকা, যাচ্ছে কত? 4 টাকা। কী জন্য 3 টাকা কমছে? সমাপনী মজুত পণ্য নেওয়ার জন্য 3 টাকা কমছে। সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হয়েছিল বিধায় 3 টাকা কমছে। তো এখন যদি সেই সমাপনী মজুত পণ্যটাকে আবার আনি এখানে, তাহলে 4 আর 3 মিলে কত হলো? 7 হলো। তাহলে এক্ষেত্রে সমন্বিত ক্রয় যখনই নিব তখন সমাপনী মজুত পণ্যটাকে কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে, তখন কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে না। আমি এখানে একটু দেখি অল্টারনেটিভ হিসেবে আমি কী রেখেছিলাম, একটু দেখতে পাই এখানে।
যে প্রারম্ভিক মজুদ এবং ক্রয় এই দুটো যদি যায় তাহলে যা গেল, এটা ওয়েলকাম, এই দুটোতে কোনো সমস্যা নাই। কিন্তু যখন সমন্বিত ক্রয় থাকবে তখন কিন্তু সমাপনী মজুদ পণ্য নিতে হবে। এটাই হচ্ছে কিন্তু এখানকার মূল কথা। নর্মালি কোনটা কোনটা যাবে একটু খেয়াল করো। নর্মালি কিন্তু এই দুইটা যায়। আর যখন সমন্বিত ক্রয় থাকবে, তখন সমন্বিত ক্রয় যদি নিই তাহলে সমাপনী মজুদ পণ্যকেও নিতে হবে। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমরা যদি বুঝতে না পারো আবার একটু টেনে কিন্তু এটাকে দেখতে পারো, আবার টেনে গোড়া থেকে আবার দেখতে পারো, তাহলে ক্লিয়ার হবে। তারপর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টস বক্সে একটু কমেন্টস করে রেখে দিবে। এখন যোগ করলে দেখা যাচ্ছে 1,78,800, 1,78,100। ওকে, গুড, ওয়েল ডান। মানে রেজাল্টটি কমপ্লিট হলো। তোমাদের আর কথা বলাবো না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে।